নমস্কার। আশা করি আপনাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো করে চলছে। সামনেই WBSSC-র আমাদের যে ক্লার্কশিপ ডেসক্রিপটিভের যে পার্ট, সেটা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও করেছি আমাদের এই চ্যানেলে এবং কালকে যখন কোয়েশ্চেনটা নিয়ে অ্যানালিসিস করছিলাম, তখন বলেছিলাম যে সামনেই WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি রয়েছে। তো তার ইংলিশ এবং জিকে যে সিরিজ, সেটা আমি আনবো। তো ইংলিশটাকে আমরা এরকম মক টেস্ট হিসাবে ব্যবহার করব। 15টা কোশ্চেন থাকবে, সমস্ত কিছু মিশিয়ে, এবং আশা করি আপনাদের এই মক টেস্ট সিরিজটা খুব উপকার লাগবে। ডেইলি একবার করে চোখ বুলিয়ে নেবেন কোশ্চেনগুলো, নিজে কতটা পারছেন। এভাবে থাকবে যে প্রথমে কোশ্চেনটা দেওয়া থাকবে এবং তারপর একটা এক্সপ্লেনেশন থাকবে ওই কোশ্চেনটার উত্তর কী হবে। কিছু কোশ্চেন আপনার জানা হবে, কিছু কোশ্চেন আপনার অজানা হবে, এবং আপনাদের যে প্রস্তুতি পর্বটা ত্বরান্বিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। খুব ছোট্ট ছোট্ট এই মক টেস্টগুলো হবে এবং আপনাদের নিজেরাই যখন এই 15টার মধ্যে কতগুলো পারছেন, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, সেগুলো একটু মিলিয়ে নেন। ঠিক আছে? তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি না, একটা অ্যাবান্ড্যান্ট দিয়েছে। এই অ্যাবান্ড্যান্ট যে শব্দটা, তার কারেক্ট অর্থ কী হতে পারে? ঠিক আছে? অ্যাবান্ড্যান্ট মানেই হচ্ছে অনেকটা, অনেক জিনিস, তাই না? কিন্তু এখানে দেখুন, একমাত্র এখানে যে প্লেন্টিফুল যে শব্দটা, সেটা মানেই হচ্ছে কিন্তু মানে প্রাচুর্য। বাকি সবগুলো কিন্তু লিমিটেড বোঝাচ্ছে, মানে তার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু প্লেন্টিফুল মানে অনেকটাই অংশ। তাহলে অ্যাবান্ড্যান্ট যেটা রয়েছে, সেই শব্দটার আমাদের কারেক্ট কী হবে না, তার যে একটা প্রতিশব্দ যদি বলি, তাহলে সেটা হচ্ছে কি না, প্লেন্টিফুল। ঠিক আছে? তাহলে দেখুন, অ্যাবান্ড্যান্ট হচ্ছে প্লেন্টিফুল। অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রচুর বা ভরপুর। ঠিক আছে? প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। বেশ। পরের যেটা আছে সেটা হচ্ছে, দেখুন আপনারা নিজেরা প্রথমে বলুন যে পার্মানেন্ট, এটার একটা বিপরীত শব্দ কী হতে পারে? ঠিক আছে? নিজেরা প্রথমে ভাবুন এবং তারপর উত্তরটা আমি বলে দিচ্ছি। পার্মানেন্ট যেটা রয়েছে, পার্মানেন্ট যে ফিক্সড, লাস্টিং, স্টেবল, এই যে শব্দগুলো, এগুলো মানে হচ্ছে কি না, এগুলো আ অনেক, অনেক সময়ের জন্য, মানে যেটা টেম্পোরারি। পার্মানেন্ট মানে হচ্ছে যেটার বিপরীত শব্দ হবে সেটা হচ্ছে টেম্পোরারি, তাই না? কি বলছে? না, পার্মানেন্ট হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট মানে হচ্ছে কি না, স্থায়ী। তাহলে টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী। বেশ। ৩ নম্বর বলছে, এখানে এরর বার করতে হবে। কি দিয়েছে সেন্টেন্সটা? হি ডিড নট নিউ দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এররটা প্রথমে ফাইন্ড করি। আগে আপনি নিজে বলুন, ভেবে নেন এবং তারপর উত্তরটা দেখাই। ৩ নম্বরের যে উত্তরটা সেটা হচ্ছে, দেখুন এখানে নিউ হবে, তাই না? ডিড নট যখন মানে ভুল অংশটা নিউ রয়েছে, তাহলে হি ডিড নট নো হবে। তাহলে ভার্বের যেটা মূল ভাব যেটা, সেটা বসবে। তাহলে এখানে কি হবে সেন্টেন্সটা? হি ডিড নট নিউ না, হি ডিড নট নো দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। ৪ নম্বর চলে যাই। এখানে একটা এরর দিয়েছে। ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স ইচ অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে এই যে কোয়েশ্চেনটা, তার তাহলে কোন জায়গাটাতে এরর রয়েছে? ঠিক আছে? প্রথমে আপনারা দেখে নিলেন এবং তারপর আমরা এর উত্তরটা করি। আচ্ছা, এখানে ভুল অংশ কোনটা? না, হ্যাভ। দেখুন, ইচ যেটা রয়েছে সেটা সিঙ্গুলার, তাহলে সেই জন্য এখানে হ্যাজ হবে। তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড, তাই তো? তাহলে এখানে রয়েছে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড, এটা হবে না। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড, কারণ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে। তাহলে প্রত্যেকটা বয়, সেই জন্য ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য সেটা আমাদের হ্যাজ হবে। ৫ নম্বর যে কোয়েশ্চেনটা, চুজ দ্য কারেক্ট স্ট্রাকচার। একটা সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছে। সি টু স্কুল গোজ ডেলি, ডেলি সি গোজ স্কুল, সি গোজ টু স্কুল ডেলি, গোজ সি ডেলি টু স্কুল। তো আপনাদের কোনটা মনে হচ্ছে প্রথমে আপনি নিজে ভেবে নেন এবং তারপর উত্তরটা আমরা দেখিয়ে দিচ্ছি। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সি গোজ টু স্কুল ডেলি। ঠিক আছে? একটা ইংরাজি যেটা একটা বাক্যের গঠন কি হয় না, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং তারপর থাকবে অ্যাডভার্ব। তাহলে সি গোজ টু স্কুল ডেলি হচ্ছে সঠিক উত্তর। সি গোজ টু স্কুল ডেলি। বেশ। পরের কোশ্চেনটা দেখি। এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা কোশ্চেন। তাহলে এটা কি হতে পারে না, গুডের সঙ্গে যখনই ম্যাথামেটিক্স এরকম থাকবে বা কোনো একটা সাবজেক্ট থাকবে, তখন তার সঙ্গে অ্যাট বসে, তাই না? তাহলে কি হবে না, দক্ষতা বোঝাতে সেটা হবে গুড অ্যাট। হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স। বেশ। পরেরটা দেখি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভ আপ। গিভ আপ মানে কি? প্রথমে আপনি ভেবে নেন কোন উত্তরটা হবে। দেখুন, উত্তরটা দেখে নিই আমরা। না, গিভ আপ মানে হচ্ছে কিনা স্টপ ট্রাইং। ঠিক আছে? গিভ আপ মানে ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া যেটাকে বলে। ঠিক আছে? তাহলে এখানে গিভ আপ হবে। বেশ। পরের উত্তরটা কোয়েশ্চেনটা দেখি। কি বলছে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এটা আর্টিকেল থেকে দিয়েছে। তাহলে
অনেস্ট এর সঙ্গে কোন শব্দটা যাবে? না আমরা জেনারেলি জানি যে অনেস্টের সঙ্গে অ্যান যায়, তাই তো? কেন যায়? কারণ এই যে অনেস্ট উচ্চারণ করছে এটা ও দিয়ে উচ্চারিত হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে দেখুন যে অনেস্টের যেটা স্বরধ্বনি দিয়ে শুরু হচ্ছে তাই অ্যান বসবে, এখানে কিন্তু এ হবে না। বেশ। পরের, এই গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, কি বলবে? ফ্লোক না হার্ড না প্রাইড না প্যাক, তাই তো? তাহলে প্রত্যেকটা শব্দের আমরা কিন্তু এখান থেকে অর্থ জেনে নেব এবং দেখুন একটা কোশ্চেন করলেই কিন্তু আমরা অনেকগুলো জিনিস জানতে পারি। তাহলে প্রথমে যেটা আছে লায়ন যেটা হয় সেটাকে বলা হয় প্রাইড, ঠিক আছে? সিংহের যে দল তাকে বলা হয় প্রাইড। আর এই যে হার্ড বলছে এটা মানে হচ্ছে পশুর পাল, ঠিক আছে? ফ্লোক, ফ্লোক মানে হচ্ছে কি ভেড়া বা ছাগলের পাল। আবার দেখবেন যে ওই ব্লগাররা অনেক সময় বলে হাই ফ্লোকস, ঠিক আছে? এটাও বলে। আবার ফ্লোক অফ চিলড্রেন সেই শব্দটাও কিন্তু ইউজ করা হয়। আর প্যাক মানে হচ্ছে কি না প্যাক অফ উলস, অর্থাৎ জেনারেলি নেকড়েদের দল, মানে একটা সমষ্টিকে বোঝায় প্যাক শব্দের অর্থ। আবার ব্যাকপ্যাক বলে, তাই তো? আবার প্যাকড আপ স্টেডিয়াম এই শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা হচ্ছে সেটা হচ্ছে লায়নদের ক্ষেত্রে প্রাইড, ঠিক আছে? পরের কোশ্চেন, চুজ দ্য সেন্টেন্স কারেক্টলি। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, সি কমপ্লিটস দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, সি হ্যাড বিন কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে এখানে আমাদের কোনটার হবে? কোন শব্দটা? একটা একদম সিম্পল একটা পাস্ট টেন্সে কাজটা কমপ্লিট করে নিয়েছে। তাহলে সি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, কারণ ইয়েস্টারডে যখন দিয়েছে সেখানে কিন্তু আমরা সবসময় সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, তাই ভাব হবে কমপ্লিটেড। বেশ। এবার চুজ দ্য অ্যাডভার্ব, এখান থেকে অ্যাডভার্ব দিয়েছে। হি স্পিক্স ভেরি সফটলি, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? ঠিক আছে, দেখুন অ্যাডভার্ব কোনটা হচ্ছে না সফটলি। কেন না সফটলি হচ্ছে কাজের ধরনটা বোঝাচ্ছে। সি জেন্টলি কাজটা করছে, সে খুব মৃদুভাবে কথা বলে। তাহলে কাজের যে ধরন সে কেমন করে কথা বলে না মৃদুভাবে, তাহলে এই জন্য সফটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এরপর একটা ন্যারেশন থেকে দিয়েছে, হি সেড আই এম টায়ার্ড, ঠিক আছে? তাহলে এটা ন্যারেশন আমরা কি করব দেখি। না এটা হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, তাই তো? তাহলে যখন কি করি না ডিরেক্ট থেকে আমরা যখন ইনডিরেক্ট সেন্টেন্স করি তখন অ্যামটা হবে ওয়াজ অ্যান্ড আইটা হবে হি। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। বেশ, পরেরটা দেখি, এটা একটা ভয়েস থেকে দিয়েছে, সি রাইটস এ লেটার। প্রথমে আপনার উত্তরটা দেখে নেন কোনটা হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে আমাদের সেন্টেন্স, এ লেটার ইজ রিটেন বাই হার, তাই তো? অ্যাক্টিভ থেকে প্যাসিভের এটা নিয়ম। অবজেক্ট যেটা রয়েছে সেটা এই যে এখানে আমরা কি লিখেছি যে সি রাইটস এ লেটার, তাহলে এ লেটারটা আগে চলে আসবে এবং এ লেটার আসার পরে আমাকে দিতে হবে কি না বি ভাবটা। তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই হার, তাই তো? বেশ, এর পরেরটা কি হচ্ছে না চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের সেন্টেন্সটা যেটা সঠিক সেন্টেন্স সেটা চুজ করতে হবে। সি ডাজ নট লাইকস কফি, সি ডু নট লাইক কফি, সি ডাজ নট লাইক কফি, সি নট লাইক কফি। আপনারা প্রথমে ভেবে নেন এবং তারপর দেখুন এর সঠিক উত্তর হবে সি ডাজ নট লাইক কফি। ডাজ নট থাকলে ভার্বের মূল রূপটা বসে, তাই এখানে লাইকস হবে না, এটা লাইক হবে। তাহলে এগুলো ছোটো ছোটো এরর, ঠিক আছে? এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। এবং আমাদের আজকের সেটের লাস্ট যে কোশ্চেনটা সেটা চলে যাচ্ছি, এ পার্সন হুজ কমপ্লাইজ অ্যান্ড মেনটেন দ্য ডিকশনারি, তাকে কি বলা হয়? তাহলে প্রত্যেকটা মানে আমরা আগে দেখে নেব এবং তারপর সঠিক উত্তরটা দেখব। প্রথমে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি না লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যিনি ডিকশনারি তৈরি করেন, ঠিক আছে? এছাড়া আরও রয়েছে যেমন হচ্ছে ফিলোলজিস্ট, এখানে একটা অপশান আছে ফিলোলজিস্ট, যিনি ভাষা এবং সাহিত্য নিয়ে গবেষণা করে, ঠিক আছে? আর ক্যালিগ্রাফার মানে হচ্ছে সুন্দর হাতের লেখা বা যেটা শিল্পী সত্তা যার মধ্যে রয়েছে হাতের লেখার মধ্যে। আর এডিটর মানে তো আমরা জানি যিনি লেখা সম্পাদক করেন, কোনো একটা সংবাদপত্রের যে সম্পাদক তাকেই আমরা বলে থাকি এডিটর, ঠিক আছে? তাহলে আজকের আমরা এই 15টা কোশ্চেন আলোচনা করলাম। আমরা এটা চেষ্টা করব ডেলি এভাবে আপনাদের সেটগুলো নিয়ে আসার জন্য এবং ডেলি বেসিকে অল্প করে প্র্যাকটিস করলেই আমার মনে হয় আপনাদের এই জায়গাগুলো অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কোশ্চেনগুলো দেখবেন, কারণ প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশনের সময় কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করে নিই এই ধরনের যে প্রস্তুতি পর্বে। কেমন লাগছে সিরিজটা আমাকে জানাবেন, আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে আমাকে অবশ্যই দেবেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।